সবাইকে আজকে যে টপিকটি আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের যৌনজন্যে ওই টপিকটি রয়েছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। এই টপিকটি আলোচনা করার আগে আমাদের পুংকেশরের সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। পুংকেশরের যদি আমরা ছবিটা দেখি, দেখতে পাবে পুংকেশর চক্রের দুটি অংশ নিয়ে গঠিত হয়। একটি হলো কি পরাগধানী বা অ্যান্থার বলা হয়, আর একটি হলো পুংদণ্ড। অ্যান্থার এবং পুংদণ্ড হলো কি স্ট্যামেন। এবারে আমরা এই পরাগধানীর যদি আমরা গঠনটা দেখি, পরাগধানী দুটি খণ্ডক নিয়ে গঠিত হয়। এই দিকের একটি খণ্ড আর অপর দিকের একটি খণ্ড। দুটি খণ্ড পরস্পর একটি যোজক দ্বারা যুক্ত থাকে এবং একটি খণ্ডে দুটি করে থলি লক্ষ্য করা যায়, তাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়া। দুটি থলি যেহেতু একটি খণ্ড সৃষ্টি করতে সাহায্য করছে, সেই জন্য এই পরাগধানটাকে বলবো আমরা ডাইথিকাস। তাহলে এই যে ডাইথিকাস অ্যান্থার বা পরাগধানের মধ্যে আমরা চারটা থলি লক্ষ্য করা যায়। এই ডাইথিকাস অ্যান্থার কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ডাইথিকাস অ্যান্থার লক্ষ্য করা যায় সোর্সের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্রাসিকা নাইগ্রা এর বিজ্ঞানসম্মত নাম। এই ডাইথিকাস অ্যান্থারের ক্ষেত্রে যে স্পোরাঞ্জিয়াম চারটি লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে কি টেট্রা স্পোরাঞ্জিয়েট। আবার আমরা জবার ক্ষেত্রে দেখলে, জবার ক্ষেত্রে কি হয়? মনোথিকাস অ্যান্থার লক্ষ্য করা যায় এবং এর ক্ষেত্রে যে স্পোরাঞ্জিয়াম লক্ষ্য করা যাবে, এর ক্ষেত্রে স্পোরাঞ্জিয়ামকে বলবো কি বাইস্পোরাঞ্জিয়েট। জবার ক্ষেত্রে একটাই মাত্র থিকা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দুটো স্পোরাঞ্জিয়াম লক্ষ্য যাচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে কি বাইস্পোরাঞ্জিয়েট। এইবারে আমরা এই পরাগধানীর যে প্রাচীর, সেই পরাগধানীর প্রাচীর সম্পর্কে আলোচনা করব। পরাগধানীর প্রাচীরের ক্ষেত্রে আমরা 3-4টি লেয়ার লক্ষ্য করা যায়। সব থেকে যেটা বাইরের প্রাচীর, মানে এই প্রাচীরটা, এই প্রাচীরটাকে বলি আমরা এপিডার্মিস, এবং তার ভিতরের যে প্রাচীর সেটাকে বলবো কি এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের ভিতরের দিকের প্রাচীরকে বলবো মিডিল ল্যামেলা বা মধ্যস্তর। এন্ডোথেসিয়ামের পুরো ভিতরের দিকের প্রাচীর, যেটি হলো অন্তঃপ্রাচীর, সেটিকে বলা হয় ট্যাপেটাম। তাহলে আমি যদি এখানে ভালো করে দেখাই, এটা সব থেকে বাইরের প্রাচীর 1 নম্বর, এবং দ্বিতীয় নম্বর হলো কি এন্ডোথেসিয়াম, তৃতীয় নম্বর হলো মিডিল ল্যামেলা, চতুর্থ নম্বর হলো ট্যাপেটাম। এই ট্যাপেটামের মধ্যে কিছু কিছু কোষ লক্ষ্য করা যায়, সেই কোষকে বলা হয় পুংরেণু মাতৃকোষ। এই ট্যাপেটামের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ট্যাপেটামের ক্ষেত্রে দু ধরনের সেল লক্ষ্য করা যায়। একটি হলো কি গ্র্যান্ডুলার সেল, আর একটি হলো অ্যামিবয়েড সেল। যেটি গ্র্যান্ডুলার সেল, সেখান থেকে এক ধরনের পদার্থ ক্ষরিত হয়, তার নাম হলো ক্যালোজ। এই ক্যালোজ পদার্থের কাজ কি? পুংরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় চারটি যখন পরাগরেণু উৎপন্ন হয়, তাকে বলা হয় স্পোর টেট্রাট। সেই স্পোর টেট্রাটের বাইরে ক্যালোজ জাতীয় পদার্থের আবরণী লক্ষ্য করা যায়, যাতে ওই স্পোরের বাইরে ক্যালোজ জাতীয় পদার্থের আবরণ থাকে, যাতে স্পোরের যে বাইরের লেয়ার এক্সাইনে বাইরের লেয়ারে স্পোরোপোলিন গঠন করতে সাহায্য করে। এবং ট্যাপেটামের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, ট্যাপেটাম হলো একটি নিউট্রিটিভ টিস্যু হিসেবে কাজ করে, যেটা পুংরেণু মাতৃকোষকে পুষ্টি যোগাতে সাহায্য করে। এইবারে আমরা পড়বো এই যে পুংরেণু মাতৃকোষ থেকে যে পরাগ রেণু উৎপন্ন হয়, সেটাই আমরা জানবো। পুংরেণু মাতৃকোষ বা পোলেন মাদার সেল আমরা বলতে পারি, সংক্ষেপে বলি আমরা পিএমসি। পোলেন মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় 4টি পোলেন উৎপন্ন হয়। যদি আমরা একটা ছবি আকারে দেখি, এটি হলো পোলেন মাদার সেল। সেখান থেকে আমরা দেখতে পাবো মিওসিস প্রক্রিয়ায় তার মধ্যে 4টা কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। এই 4টি স্পোর
যে উৎপন্ন হলো, তারপরে পোলেন মাদার সেলের প্রাচীর ভেদ করে সেগুলো বাইরে বেরিয়ে আসে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো কি, যে মাইক্রোগ্যামেটোজেনেসিস, অর্থাৎ মাইক্রোগ্যামেট উৎপন্ন হওয়া। মাইক্রোগ্যামেট কোত্থেকে উৎপন্ন হবে? এই পোলেন থেকে বা পরাগ রেণু থেকে মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেট উৎপন্ন হবে। পোলেন যদি আমরা গঠনটা একটু ভালো করে দেখি, পোলেনের ক্ষেত্রে দুটি লেয়ার লক্ষ্য করা যায়। সব থেকে যেটা বাইরের লেয়ার সেটাকে বলা হয় কি এক্সাইন, এবং ভিতরের দিকের লেয়ারটাকে আমরা বলবো কি ইনটাইন। এর মধ্যে যে নিউক্লিয়াসটা লক্ষ্য করা যাচ্ছে, এই নিউক্লিয়াসটা কি হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই এক্সাইন লেয়ার এক ধরনের পদার্থ দ্বারা গঠিত হয়, সেটি ক্যারোটিনয়েড নির্মিত লিপিড জাতীয় মলিকুল দ্বারা গঠিত, তাকে বলা হয় স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন থাকার দরুন পোলেন কি হয় না, পোলেন ইউভি রশ্মি বা বিভিন্ন ধরনের স্ট্রেস কন্ডিশন, খরা, বন্যা, এগুলির হাত থেকেও কি হয়ে যায়, নষ্ট হয় না স্পোরোপোলেনিন থাকার দরুন। আর ইনটাইন কি নিয়ে গঠিত হয়? ইনটাইন গঠিত হয় সেলুলোজ এবং পেকটিন লেয়ার নিয়ে গঠিত হয়। পোলেনের যে ভিতর লেয়ার ইনটাইনের ক্ষেত্রে এক ধরনের ছিদ্র লক্ষ্য করা যায়। সেই ছিদ্রকে আমরা বলি কি জার্ম পোর। এই ছিদ্র আঁকলাম, এই ছিদ্রকে বলা হয় জার্ম পোর বা রেণু রন্ধ্র নামে পরিচিত। এইবারে আমরা শিখব কি করে পোলেন থেকে মেল গ্যামেট উৎপন্ন হচ্ছে। পোলেন সম্পর্কে আমরা ডিটেলসে পড়ে নিলাম। এটি হলো একটি পরাগ রেণু। পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা লক্ষ্য করা যাচ্ছে, এক্ষুনি বললাম, সেটি কি হয় না হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এবারে এই পরাগ রেণু কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। প্রথম যে স্টেপ, সেটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো, দুটি কোষ গঠন করবে। একটি হলো কি কোষ প্রাচীর সংলগ্ন যে কোষটাকে আমরা সেটিকে বলবো কি জেনারেটিভ কোষ, জেনারেটিভ সেল। আর নিউক্লিয়াসকে বলবো আমরা জেনারেটিভ নিউক্লিয়াস। এবং আরেকটি যেটি বৃহত্তম কোষ, সেটাকে বলবো কি টিউব সেল, এবং নিউক্লিয়াসটিকে বলবো কি টিউব নিউক্লিয়াস। এই প্রথম স্টেপে মাইটোসিস প্রক্রিয়ায় পোলেনের যে নিউক্লিয়াসটি ছিল সেটি দুটি নিউক্লিয়াস গঠন করলো। দ্বিতীয় স্টেপে কি হবে? পোলেনের যেটি জেনারেটিভ নিউক্লিয়াস ছিল সেটি মাকু আকৃতি বা স্পেন্ডেল শেপের আকার ধারণ করবে। যেটি কোষ প্রাচীর সংলগ্ন ছিল সেটি কি গঠন করলো? মাকু আকৃতি বা স্পেন্ডেল আকার ধারণ করলো। নেক্সট স্টেপে কি হবে না, নেক্সট স্টেপে হবে যেটি মাকু আকৃতির ছিল সেই মাকু আকৃতির নিউক্লিয়াসটা বিভাজিত হবে। তার আগে যে টিউব নিউক্লিয়াসটি ছিল, টিউব নিউক্লিয়াসটি একটি পোলেন টিউব গঠন করতে সাহায্য করবে। পোলেন টিউব গঠন করতে কে সাহায্য করলো? পোলেন টিউব গঠন করতে টিউব নিউক্লিয়াসটি সাহায্য করবে। এবং এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটা সেটি বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট গঠন করলো, যেটি কি হয়েছে না বিভাজনরত অবস্থায়, বিভাজনরত মেল গ্যামেট বা পুংগ্যামেট অবস্থায় দেখানো হয়েছে। তারপরে এই দুটি পুংগ্যামেট সম্পূর্ণরূপে পরস্পর আলাদা হয়ে যাবে। মেল গ্যামেট দুটি উৎপন্ন হলো। এই যে মেল গ্যামেট বা পুংগ্যামেট, এই উৎপন্ন হওয়াটাকেই বলা হচ্ছে কি মাইক্রোগ্যামেটোজেনেসিস। কোন কোন বিজ্ঞানীরা মনে করেন যেটি টিউব নিউক্লিয়াস সেটি পোলেন টিউব গঠনের মাধ্যমে তারপর অবলুপ্ত হয়ে যায়। তারা এই মতবাদটিকে পোলেন টিউব উৎপাদনের মাধ্যমে অবলুপ্ত হয়ে যায়। এই পুরো টপিকটা হল কি মাইক্রোগ্যামেটোজেনেসিস। এরপরে আমরা জানবো